নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প এডগার অ্যালেন পোয়ের লেখা রক্তচোষা পিশাচ। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প এডগার অ্যালেন পোয়ের লেখা রক্তচোষা পিশাচ। এই সেই সময় যখন সারা দেশ জুড়ে রক্তের হোলি খেলার মৃত্যুর পরোয়ানা জারি করা হচ্ছিল। দেশটা তখন ধ্বংসের পথে এগিয়ে চলেছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধ্বংসের ব্যাধি ছড়িয়ে পড়েছে একটু একটু করে। রক্তে রাঙা মাটিটাও তো আজ এক ধরনের ব্যাধি বটে। এমনি এক সর্বনাশা ব্যাধি যার আক্রমণে রক্তের বন্যা বয়ে চলে সারা দেশ জুড়ে। প্রথমে সারা দেহে একটা তীব্র বেদনা, তারপর মাথা ঘোরা, আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো দেহের প্রতিটি লোমকূপ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ। সারা শরীরটা তখন রক্তস্নাত। আর একটা বিভৎস ব্যাপার হলো এই রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসার কোনো সুযোগই দেওয়া হয় না। এমনকি দেওয়া হয় না তার পরিচিত আত্মীয় স্বজনকে সহানুভূতি জানানোর। সে মারাত্মক রোগের প্রকোপের কথা যাতে প্রকাশ করতে না পারে তার জন্যে মুখ টেপ দিয়ে এঁটে দেওয়া হয়। রোগী নয়, সে তখন যেন কোনো এক অদৃশ্য শক্তির শিকার বনে যায়। শিকারীর শিকার ধরা থেকে তাকে শেষ করতে সময় লাগে মাত্র আধ ঘন্টা। এই আধ ঘন্টা সময়ের মধ্যে এমনভাবেই সেই নিষ্ঠুর ঘটনাটা ঘটে যায় যার মধ্যে কোনো খুঁত থাকে না, কিংবা বলা যেতে পারে যেন এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড, মৃত্যুর অবগাহন। এই রক্তাক্ত হোলি খেলায় দেখা যায় রাজকুমার প্রসপেরর রাজ্যের লোক সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। রাজকুমার প্রসপেরর জীবনে সুখের অন্ত ছিল না, আর সবসময় তিনি আনন্দে মশগুল থাকতেন। তার চরিত্রের একটা উল্লেখযোগ্য দিক হল তার অপরিসীম সাহসিকতা ও বিচক্ষণতা। এহেন সুখী ও বিচক্ষণ মানুষের সঙ্গে হঠাৎ সেই রাক্ষসের রোগটা অশান্তির কারণ হয়ে উঠলে তিনি দেখলেন তার রাজ্যের লোক সংখ্যা এভাবে হ্রাস পেতে থাকলে একদিন সব নিঃশেষ হয়ে যাবে। তখন তিনি এই রোগের হাত থেকে অবশিষ্ট মানুষের প্রাণ রক্ষার জন্যে তার দরবারের হাজারখানেক যোদ্ধা আর অভিজাত মহিলাদের নিজের সান্নিধ্যে ডেকে পাঠালেন। তার সেই আহ্বানে তারা তার কাছে এসে হাজির হলে তিনি তখন নিজের তৈরি এক নির্জন দুর্গের মধ্যে তাদের থাকবার ব্যবস্থা করলেন। সে এক বিচিত্র ধরনের দুর্গ। রাজকুমার প্রসপেরর নিজস্ব চিন্তাধারা, অভিজাত্যের এক অদ্ভুত পরিচয় পাওয়া যায় সেখানে। শক্ত ও সুউচ্চ প্রাচীরে ঘেরা দুর্গ, আর সেই প্রাচীরের মধ্যে মাঝে মাঝেই অপ্রতিরোধ্য লোহার কয়েকটা গেট ছিল। রাজকুমারের পছন্দ মতো মানুষগুলোকে সেই সব গেটগুলোয় দিয়ে প্রবেশ করিয়ে দেওয়ার পর গেটের বোল্টগুলো আগুনে উত্তপ্ত করে হাতুড়ি পিটিয়ে চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হলো। দুর্গের মধ্যে কোনো রকম অস্বাভাবিক ঘটনা ঘটলে উত্তেজনা বাইরে ছড়িয়ে পড়ার কোনো উপায়ই রইল না তখন। অপরদিকে বহিরাগত কেউ ইচ্ছে করলে যে দুর্গের ভিতরে ঢুকতে পারবে তারও কোনো পথ ছিল না।
তবে দুর্গের বাসিন্দাদের বেঁচে থাকার মতো প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা ছিল। আবার বেঁচে থাকার পাশাপাশি মনোরঞ্জনেরও ঢালাও ব্যবস্থা ছিল সেখানে। তাদের আনন্দ দেওয়ার জন্যে ব্যালে, নর্তকী আর যন্ত্র সঙ্গীতের কলাকুশলীদের আনা হয়েছিল সেখানে। শুধু কি তাই, একঘেয়েমি কাটানোর জন্যে একদল সুন্দরী রমণীদের সেই দুর্গে রাখা হয়েছিল। সেই সঙ্গে অঢেল মদের ব্যবস্থাও করা হয়েছিল। দুর্গের নিরাপত্তা ব্যবস্থা কঠোর ও নিখুঁত ছিল। সেদিন থেকে ভয়ের কোনো আশঙ্কাই ছিল না। সেই দুর্গে ছিল না কেবল রক্ত ঝরা মৃত্যুর ভয়ঙ্কর সেই রোগ। রক্ত ঝরা মৃত্যুর প্রসঙ্গে পরে আসছে, তার আগে সেই দুর্গটার বর্ণনা দেওয়া যাক। সেটা ছিল একটা বিরাট রাজপ্রাসাদ, 7-7টা বিরাট বিরাট ঘর। এই বিরাট ঘরগুলোর মধ্যেও ভিতরেও এক নজরে দেখে শেষ করা যায় না, কারণ ঘরের দরজাগুলো অদ্ভুত ধরনের। সম্পূর্ণ বলতে যা বোঝায়, কোনো দরজারই সেরকম ছিল না। মনে হয় এই যে অসম্পূর্ণ, এইরকম দেখানোটাই ছিল ঘরগুলোর বৈশিষ্ট্য। 20 থেকে 30 গজের ব্যবধানে একটা করে বাঁক ছিল, আর প্রতিটি বাঁকই কেমন যেন রহস্যময় বলে মনে হতো। দেওয়ালের ডান ও বাঁ দিকের ঠিক মাঝামাঝি জায়গায় একটা করে লম্বা ভুতুড়ে জানালা বসানো ছিল। ঘরের বাইরে টানা একটা বারান্দা। প্রতিটি ঘরেই খোলামেলা আলো ও বাতাস প্রবেশের সুব্যবস্থা ছিল। প্রতিটি জানালায় কাঁচ লাগানো ছিল, তবে কাঁচের রং এক একটা জানালার ভিন্ন ভিন্ন রং দেওয়া ছিল, আর সেই রঙগুলো ছিল অদ্ভুত ধরনের। প্রতিটি ঘরের আসবাবপত্রের রঙের সঙ্গে রং মিলিয়েই জানালার কাঁচ রং করা হয়েছিল। যেমন ধরা যাক, পূর্ব দিকের প্রথম ঘরের সব কয়টি আসবাবপত্রর ছিল নীল রঙের, তাই সেই ঘরের জানালার কাঁচের রঙও নীল। এইভাবে দ্বিতীয় ঘরের বেগুনি রঙের আসবাবপত্রের সঙ্গে মানানসই করে জানালার কাঁচের রঙও বেগুনি রাখা হয়েছিল। এইভাবে দেখা যাবে তৃতীয় ঘরের জানালার রং সবুজ, 4 নম্বর ঘরের জানালার কাঁচের রং কমলা, 5 নম্বর ঘরের জানালার কাঁচের রং সাদা, আর 6 নম্বর ঘরের জানালার কাঁচের রং ছিল ধূসর। কিন্তু পশ্চিম দিকের 7 নম্বর ঘরটা ছিল একটু ব্যতিক্রম। সেই ঘরে প্রতিটি আসবাবপত্র সাজসরঞ্জাম ছিল কালো রঙের। যেমন ঘরের কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত সব কিছুই কালো রঙের। এই 7 নম্বর ঘরের জানালার কাঁচের রং অন্য সব ঘরের মতো কালো রঙেরই হওয়া উচিত ছিল, তবে তা না হয় কালোর নয়, লাল রঙের। আর এই লাল রঙটা দেখলেই মনে হতো সজীব আর টাটকা ঘন রক্তের মতো। দুর্গের 7টা ঘরের মধ্যে কোনোটাতেই আলোর ব্যবস্থা ছিল না। রাজপ্রাসাদে যেমন কড়িকাঠি, ঝাড়বাতি কিংবা প্রদীপ জ্বালানো থাকে, না, সেরকম কোনো ব্যবস্থাই ছিল না। কেবল ঘরের মাঝখানে সোনার কিছু অলংকার ছাদ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এর ফলে সব ঘরগুলো দিনের অধিকাংশ সময় অন্ধকারে ডুবে থাকত। শুধু ঘরগুলোর বাইরে লম্বা বারান্দায় প্রতিটি জানালার ঠিক উল্টো দিকে একটা করে তেপায়া টুল রাখা হয়েছিল, আর সেই টুলের উপর রাখা হয়েছিল জ্বলন্ত আঙ্গারের পাত্র। এই জ্বলন্ত আঙ্গারের আলো রঙিন জানালাগুলোর কাঁচ ভেদ করে ঘরের মধ্যে পড়ে যেত, কেমন এক রহস্যময় করে তুলত। সে যেন এক ভৌতিক আবহাওয়া। তবে এই 7টা ঘরের মধ্যে সবচেয়ে বেশি ভৌতিক পরিবেশ সৃষ্টি হতে দেখা যেত পশ্চিমে সেই 7 নম্বর ঘরটায়।
অঙ্গারের আলো সেই লাল ঘন রক্ত রঙের কাঁচের জানালা ভেদ করে বা ঘরের মধ্যে কালো পর্দাগুলো ও মেঝের কার্পেটের উপর পড়লে একটা গা ছমছম করে ভুতুড়ে আবহাওয়া সৃষ্টি হতো। তখন সেই আবহাওয়ায় ঘরে কেউ ঢুকলে তার মুখে একটা নিষ্ঠুর ভয়ঙ্কর ভাব ফুটে উঠতে দেখা যেত। আর বোধহয় এই কারণেই সেই 7 নম্বর ঘরটা দুর্গের সবাই এড়িয়ে যেত। এই ঘরে প্রবেশ করার মতো সাহস খুব কম লোকেরই ছিল। এছাড়া 7 নম্বর ঘরের পশ্চিম দিকের দেওয়ালে আর একটা অদ্ভুত জিনিস ছিল। সেটা হলো বিরাট এক আপলুস কাঠের ঘড়ি। এই ঘড়ির পেন্ডুলামটা ছিল বিশ্রী। একটানা অসহ্য শব্দ করে দুলতে থাকতো সেটা। মিনিটের কাঁটাটা এক এক করে সব ঘরগুলো টপকে যাওয়া সঙ্গে সঙ্গে যখনই 1 ঘন্টা পূর্ণ হতো, তখনই ঘড়িটার পিতলের হৃৎপিণ্ড ফুঁড়ে বুক কাঁপানো একটা ভয়ঙ্কর শব্দ বেরিয়ে আসতো। শব্দটা ছিল স্পষ্ট, জোরালো এবং গম্ভীর। এই অদ্ভুত শব্দের মধ্যে কেমন একটা সম্মোহনী ক্ষমতা ছিল, মানুষকে তনয় করে তুলতে পারত। শব্দটা শোনার চেষ্টা করত, আর সেই শব্দটা সবাই বোঝবার চেষ্টা করতে গিয়ে বিহল হয়ে পড়ত। ঠিক সেই মুহূর্তে তারা নিজেদের অস্তিত্বের কথার বিস্মৃত হয়ে যেত। শব্দটা একটু একটু করে মিলিয়ে গেলে সবাই তখন আবার আগের মতো সহজ ও স্বাভাবিক হয়ে উঠত। তাদের মুখের ভাব আর চোখের চাহনি দেখলেই তখন মনে হতো এই সবই তাদের ভয়ের জন্য। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করত, পরে সেই শব্দটা আবার ধ্বনিত হলে তারা তখন আগের মতো আর পোকা বনে চুপ করে বসে থাকতো না, কিন্তু তাদের সব বোঝাপড়া, সব আলোচনাই ব্যর্থতার পর্যবসিত হতো। পরবর্তী 60 মিনিট অর্থাৎ 3600 সেকেন্ড পরে ঘড়িটার যখন আবার সেই ভয়ঙ্কর শব্দটা হতো, তখন তাদের আলোচনার কথা খেয়ালই থাকতো না। আগের মতোই তারা তাদের কাজের কথা ভুলে যেত। মানুষগুলো আগের মতোই বোকা বনে গিয়ে নির্বাক হয়ে যেত। তারা তখন নতুন করে আবার বোঝার চেষ্টা করত। প্রতি ঘন্টায় একবার করে এভাবে ভয় পেলেও তাদের সভায় আনন্দের কোনো ঘাটতিই হতো না। আগের মতোই আনন্দের অনুষ্ঠান ঠিকভাবেই চলত, বিন্দুমাত্র ত্রুটির কোনো অবকাশই হতো না। এই সব নম্বর ঘরের সব সরঞ্জাম ও সাজসজ্জাগুলো রাজকুমার প্রসপেরোর রুচিমতো হয়েছিল। এর থেকেই আমরা তার সেই বিচিত্র ধরনের রুচির পরিচয় পাই। এছাড়া সব আনন্দ অনুষ্ঠানের পেছনে তার পরিকল্পনার একটা স্পষ্ট ছাপ ছিল। সব কিছু মিলিয়ে কেবল একটা পরিবেশ স্পষ্ট হয়ে উঠত, গতিময় ও ভুতুড়ে আবহাওয়ার। মনে হয় সুরেখা কোনো দৃশ্য দেখার পর রাজকুমারের মাথার এমন সব বিচিত্র ধরনের পরিকল্পনা এসে থাকবে। আর এখনকার মানুষগুলোর সব কিছু দেখে শুনে মনে হয় তাদের কোনো কিছুই সুস্থ লক্ষণের পরিচয় নয়। সব কেমন এলোমেলো, শিথিল, অগোছালো। নিখুঁত ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকার দরুন সেই নির্জন দুর্গের মধ্যে সবাই বেশ আনন্দের মধ্যে দিন কাটাচ্ছিল।
নিরুপদ্রবে, নির্ভয়। এবার প্রায় 6 মাস কেটে যায়। বিপদের কোনো চিহ্ন ছিল না সেই দুর্গে, কিন্তু 6 মাস শেষ হওয়ার আগেই হঠাৎ সেই অভিশপ্ত ব্যাধি শুরু হয়ে গেল সেখানে। সেই ভয়ঙ্কর দিনটিতে রাজকুমার প্রসপেরো তার 1000 খানেক শ্রমিকদের সঙ্গে নাচ গানের আসর জাঁকিয়ে বসেছিলেন। আনন্দ আর উচ্ছ্বাস মেতে উঠেছিলেন। সব ঘরগুলোর একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়। রক্তচোষার দল ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। মনে হলো বিভিন্ন ঘরে রঙগুলো তারা চুষে নিচ্ছে। আচমকা আপলুস কাঠের সেই ঘড়িটার শব্দ ধ্বনিত হতে থাকে। সঙ্গে সঙ্গে সমস্ত বাদ্যযন্ত্র স্তব্ধ হয়ে যায়। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো সেখানে। সবাই তখন স্তব্ধ, হতবাক, নিশ্চল, অকল্পল। আর শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যেতেই সবাই আবার নড়ে চড়ে ওঠে, সরব হয়। বাদ্যযন্ত্রগুলো আবার বেজে ওঠে। সবার মুখ থেকে ভয়ার্থ ছাপটা সরে গিয়ে আবার হাসিতে ঝলমল হয়ে ওঠে। গল্প, হাসি ঠাট্টার মুখের হয়ে ওঠে। তারপরেই সবাই আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে। তেপায়া তুলে রাখা সেই জ্বলন্ত আঙ্গারের আলোগুলো ভিন্ন ভিন্ন ঘরের রঙিন কাঁচের জানালাগুলো ভেদ করে এক একটা ঘর নানান রঙে রঙিয়ে উঠিয়েছিল। ঘরের আবহাওয়া বদলাতে থাকে, আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। তবে অন্য সব ঘরগুলোতে ছাপিয়ে যায় ওই 7 নম্বর ঘরটা। একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওঠে। ওদিকে উৎসবের রাত ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকে। জানালা লাল কাঁচ ভেদ করে রক্ত লাল আলো 7 নম্বর ঘরের চালে রঙের সাজ সরঞ্জামের ওপর লুটোপুটি খেতে থাকে। আর ঠিক তখনই একটা অদ্ভুত ধরনের মূর্তি 7 নম্বর ঘরের কালো কার্পেটের ওপর পা রাখল। তার দেহটা লাল আলোয় আগুনের মতো জ্বলতে উঠছে। আর ঠিক সেই সময় আপলুস কাঠের ঘড়ি থেকে একটা সুরেলা শব্দ ধ্বনিত হতে থাকে। অন্য সব ঘরের লোকেরা সেই শব্দ শুনতে পেলেও 7 নম্বর ঘরে কিছু শব্দটা কিন্তু পৌঁছায়নি। আর 7 নম্বর ঘর ছাড়া বাকি ঘরগুলোতে লোকের ভিড় ঠিক ঠিক করতে থাকে। উৎসব মুখরিত হতে থাকে সারা রাত পর্যন্ত। প্রতিদিন প্রতি ঘন্টায় আপলুস কাঠের ঘড়ির শব্দের সঙ্গে সঙ্গে ওদের সেই নাচ গান, হাসি ঠাট্টা, কলরব সব স্তব্ধ হয়ে ওঠে। সেই শব্দটা আজ আবার শুরু হতেই অন্য দিনের মতো আজও সব থেমে গেল। নীরব হয়ে গেল সবাই। মানুষগুলোর মধ্যে নেমে এলো একটা বিমূঢ়তা, একটা বিমূঢ়তা, একটা স্তব্ধতা। তারপর ঘড়ির শব্দটা যখন ধীরে ধীরে মিলিয়ে যায়, ঠিক তখনই মানুষের ভিড় ছাপিয়ে অনেকেরই চোখে পড়ে একজন মুখোশধারীর অস্তিত্ব। এক মুহূর্ত আগেও তার অস্তিত্ব অনুভব করেনি কেউ। এর ফলে সবাই বিচিত্র ধরনের লোকটার উপস্থিতি নিয়ে নিচু গলায় তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। প্রত্যেকের চোখেই গভীর বিস্ময়, ভয়ঙ্কর আতঙ্ক, একটা চাপা উত্তেজনা আর ভয়ে সবাই তখন মরিয়া হয়ে উঠেছিল। অদৃশ্য আকৃতি, বিভৎস চেহারার দৈত্যের মতো আপাতমস্তক রহস্যের শিহরিত মুখটা তার ঢাকা মুখোশের আড়ালে। রক্তের রাঙা লাল পোশাক তার পরনে, দেহের রক্ত হিম করা চেহারা। সেই সময় রাজকুমার প্রসপেরো প্রথম দেখল ভুতুড়ে ছায়ামূর্তিটাকে। তিনি তখন মুখোশের আড়ালে সেই অদৃশ্য মানুষটার উদ্দেশ্যে খিচিয়ে উঠলেন। এত স্পর্ধা তোমার! মুখোশধারী লোকটা তখনও লোকের ভিড়ে দাঁড়িয়ে থাকে।
তার সেই সাহস দেখে ক্ষেপে ওঠেন রাজকুমার। তিনি এবার তীক্ষ্ণস্বরে বলে ওঠেন, ওর সাহস তো কম নয়, উপহাস অপমান করা হচ্ছে আমাদের। ওকে তোমরা সবাই মিলে পাকড়াও করো, খুলে দাও মুখোশটা ওর মুখ থেকে, তাহলেই আমরা জানতে পারবো আজ রাত ভোর হতে না হতেই আগামীকাল তার গলাতেই বা আমরা ফাঁসির দড়ি ঝোলাব। পূর্ব দিকে নীল ঘরটায় দাঁড়িয়ে কথাগুলো বললেন রাজকুমার প্রসপেরো। আর সেখান থেকেই ঘটনার প্রথম মোড় নেয়। ওর হাতের ইশারায় সমস্ত বাজনা বন্ধ হয়ে গেল। রাজকুমার তার বিশ্বস্ত লোকজনদের নিয়ে তেমনি ঘরের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। দলের লোকেরা রাজকুমারের নির্দেশে সেই মুখোশধারী লোকটাকে ধরার আগে এগিয়ে গেলেন, কিন্তু দৈত্যটা লক্ষ্যই করল না সেদিকে। সে তখন আপন খেয়ালে এগিয়ে যেতে থাকে রাজকুমারকে ধরবার জন্য। একটা অজানা আতঙ্ক সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। কেউ যে এগিয়ে গিয়ে দৈত্যটাকে বাধা দেবে সেরকম সাহস ছিল না কারোর। দৈত্যটা গুটিসুটি পায় অতি নির্ভয়ে রাজকুমার প্রসপেরোর খুব কাছে গিয়ে দাঁড়ালো। তাদের মধ্যে দূরত্বের ব্যবধান মাত্র গজখানেক হতে পারে। এবার মুখোশধারী লোকটার ঘরের মাঝখান দিয়ে হেঁটে একেবারে শেষ প্রান্তে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। কেউ তাকে বাধা দিতে পারল না। সে তেমন নিজের খেয়ালে পথ করে নিল। তার প্রতিটি পদক্ষেপ মাপা এবং জোরালো। মুখোশধারী দৈত্যটা প্রথমে নীল রঙের ঘর থেকে ছুটে গেল বেগুনি রঙের ঘরে, সেখান থেকে সবুজ রঙের ঘরে, তারপর সে যায় কমলা রঙের ঘরে। কমলা রঙের ঘরে প্রবেশ করে তার রূপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। রাজকুমার প্রসপেরো তখন একদিকে রাগে জ্বলতে থাকেন, অন্যদিকে আবার ভয়ে বুঝি বা একটু কুঁকড়ে যান। দুটো জিনিসই তার মনে আজ করতে থাকে তখন। কিন্তু ভিতরে ভিতরে তিনি ক্ষেপে ওঠেন, আবার সঙ্গে সঙ্গে ভীত হওয়ার লজ্জা আর অপমানে রাজকুমার প্রসপেরো যেন কিছু একটা করার জন্যে মরিয়া হয়ে উঠলেন। তিনি তখন নিজেই সেই দৈত্যটার পিছনে ছুটতে শুরু করেন। আশ্চর্য, তার কোনো সঙ্গী তার সাহায্যে এগিয়ে এলো না। রাজকুমার তখন দৈত্যটাকে ধরার জন্যে একটার পর একটা ঘরে প্রবেশ করতে থাকেন। তার হাতে অস্ত্র বলতে একটা ধারালো ছুরি, তার তীক্ষ্ণ ফলাটা ঝলসে ওঠে প্রতিহিংসা, অপমান আর ক্রোধের নেশায়। শেষ পর্যন্ত 7 নম্বর ঘরে এসে সেই দৈত্যটার মুখোমুখি দাঁড়ালেন রাজকুমার প্রসপেরো। রক্ত লাল আলোয় ঘরের মধ্যে একটা ভুতুড়ে আবহাওয়া বিরাজ করছিল। একটু পরেই সেই অভিশপ্ত 7 নম্বর ঘর থেকে একটা বুক ফাটা আর্তনাদ সারা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ল। রাজকুমারের দলের লোকেদের বুক কেঁপে উঠল একটা অশুভ আশঙ্কায়। সেই ধারালো ছুরিটা রাজকুমারের হাত থেকে কার্পেটের উপর ছিটকে পড়ল, আর রাজকুমার প্রসপেরোর প্রাণহীন দেহটা কার্পেটের উপর আছড়ে পড়ল। তারপর দ্রুত পট পরিবর্তন হতে দেখা গেল। ঘটনাগুলো দ্রুত ঘটে গেল। সবাই তখন ভয়ে আতঙ্কে বিহ্বল, স্তম্ভিত, হতবাক। ব্যাপারটা তখন তাদের সব ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। হঠাৎ মৃত্যু পথযাত্রী রাজকুমারের আত্মচিৎকার শুনে সবাই বাস্তবে ফিরে এসেছিল। সবাই তখন সাহস সঞ্চয় করে ছুটে গিয়েছিল সেই অভিশপ্ত 7 নম্বর ঘরের ভিতরে। ঘরে ঢোকা মাত্র তারা সবাই একসঙ্গে দেখল সেই ভয়ঙ্কর দৃশ্যটা। ওরা তখন আতঙ্কে শিউরে উঠল। কারো মুখে কথা নেই,
মুখের ভাষা হারিয়ে ফেলেছে তারা। বিস্ময় আর আতঙ্ক ভরা চোখে তারা সবাই দেখল সামনে সেই আপলুস কাঠের ঘড়িটার পিছনে দাঁড়িয়ে রয়েছে সেই মৃত্যুদূতের মতো দেখতে দীর্ঘদেহী অতিকায় বিরাট মুখোশধারী দৈত্যটা, নিশ্চল, অকম্পিত। দেখে মনে হবে লোকটা যেন পাথরে খোদাই করা একটা মূর্তি, স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। দৈত্যটা যেন এইমাত্র কবর থেকে উঠে এসেছিল। সেই ভয়ঙ্কর স্থির মূর্তিটার দিকে তাকিয়ে সবাই তখন যে যার মৃত্যু ভয় আতঙ্কিত হয়ে পড়ে। তাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। এই মুহূর্তে তারা সবাই যেন জেনে গেছে তাদের মৃত্যু অনিবার্য। ওই মৃত্যুদূত মুখোশধারী মূর্তিটা একটা শয়তান ছাড়া কিছু না। মৃত্যুর রক্তই যার কেবল মাত্র আহার। সব বাধা বিপত্তি পেরিয়ে মাঝরাতে সবার দৃষ্টি এড়িয়ে যে তাদের নির্জন দুর্গে চোরের মতো প্রবেশ করে, তাদের সব আনন্দ শান্তি বিঘ্নিত করেছে, তাদের মৃত্যুর কারণ হয়ে উঠেছে। দেখুন, তারপর একের পর এক চলে সেই রক্তের হোলি খেলা। তাদের দেহ থেকে সেই পিশাচটার রক্ত চুষে নেওয়ার পালা। এর ফলে 7 নম্বর ঘরের লাল ভুতুড়ে পরিবেশে রক্তের বন্যা বয়ে চলে। দুর্গের মধ্যে যারা তখনও বেঁচে ছিল, মৃত্যু ভয়ে তারা তখন দিশেহারা। সেই ভয়ঙ্কর রক্ত ঝরা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তারা তখন মরিয়া হয়েও ছুটাছুটি করতে থাকে। কিন্তু তারা পালাবে কোন পথে? সব পথই তো বন্ধ করে দিয়ে গেছেন রাজকুমার প্রস্পেরো। এ যেন অন্ধকূপ হত্যা। এইভাবে তারা একের পর এক সেই পিশাচের হাতে নিজেদেরকে সমর্পণ করতে হলো। আর এমনি করে দুর্গের লোক সংখ্যা কমতে থাকে এবং অচিরেই দুর্গটা জনমানব শূন্য হয়ে পড়ল। একসময় মানুষহীন সেই অভিশপ্ত দুর্গটার উপর একটা রহস্যময় আধার নেমে এলো। আপলুস কাঠের সেই ভয়ঙ্কর ঘড়িটা স্তব্ধ হয়ে ওঠে। ঘড়ির কাঁটা দুটো অনড় হয়ে যায়। পেন্ডুলামের সেই বিকট শব্দ তখন শান্ত, স্থিমিত। বাইরে বারান্দায় জ্বলন্ত আঙ্গারগুলো তখন নিভে ছাই হয়ে গিয়েছিল। মানুষের প্রাণগুলো আগেই স্তব্ধ হয়ে গিয়েছিল। দুর্গটার মধ্যে কেবল একরাশ অন্ধকার আর ভয়ঙ্কর রক্তাক্ত মৃত্যুর অস্তিত্ব বজায় থাকতে দেখা যায়। রক্তের হোলি খেলার নেশায় নিষ্ঠুর মৃত্যু তখন তার আধিপত্য বিস্তার করে বেঁচে থাকে সেখানে। আর এভাবেই সেই প্রাণ নাশকারী ব্যাধির প্রকোপ বেড়ে উঠতে থাকে। আপনারা শুনছিলেন এডগার অ্যালেন পোয়ের লেখা রক্তচোষা পিশাচ। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আবার নতুন গল্প আমরা আপলোড করব সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর যদি আপনাদের কাছেও কোনো গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প স্যাম অডিও বুকে আপলোড করব আপনাদের নাম সহ। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।